চাপের উপরে চাপ, মানে ডাবলের উপর ট্রিপল চাপ বা তারও বেশি চাপ, এইরকম চাপ মানে সম্ভবত এর আগে কোনো সরকার মানে বহন করেনি। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে চাপ অনুভব করছি। ছোট্ট একটা বাক্য, যে চাপ অনুভব করছি। কেন এই পরিস্থিতির কথা তিনি বলছেন? কারণ সত্যি কথা বলতে কি, দেশের রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে একটা ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে এই প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব পেয়েছেন। অনেকটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের দায়িত্ব নেওয়ার পর সরকার যেমন চাপ অনুভব করে, এই পরিস্থিতিটা বলা যায় তার চেয়েও ভয়ঙ্কর। কারণ 15 বছরের দুঃশাসনে একদম ফোকলা হয়ে গেছে। ব্যাংকের অবস্থা দেখেন, সেই ইসলামী ব্যাংক, যে ইসলামী ব্যাংক একটা বেসরকারি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং রেমিটেন্স আহরণের ক্ষেত্রে সবার উপরে ছিল। আমি নিজে দেখেছি, সিঙ্গাপুরে যখন গেছি দেখলাম যে হঠাৎ করে মোস্তফা মার্কেট ওখানে লম্বা লাইন, কি ব্যাপার, বলে যে ইসলামী ব্যাংকের এতে টাকা দিচ্ছে। ভালো লাগলো তখন। সেই ব্যাংক এখন 2,500 কোটি টাকা, 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে যে সামলানোর জন্য, চাপ সামলানোর জন্য। গ্রাহকরা তুলে নিচ্ছে টাকা, পারা যায়নি, পরে আরো 2,500 দিতে হয়েছে। আমি ধারণা করি যে ইসলামী ব্যাংক যে 10,000 কোটি টাকা এই ব্যাপারে বিশেষ ঋণ চেয়েছিল, হয়তো ওই 10,000 কোটি দিতে হবে। তারপরও আস্থা আসবে কিনা আর বলা যাচ্ছে না। এটা তার মানে ব্যাংক ব্যবস্থার এটা যে একদম করুণ পরিণতি, সেই একটা অবস্থা। রপ্তানি নিচের দিকে, কোনো রকমে রেমিটেন্স আসার কারণে এটা একটা ভালো অবস্থায় আছে, রিজার্ভও ভালো আছে, কিন্তু সেই রকম কোনো বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক এবং রাজনৈতিক অঙ্গনেও একটা স্বস্তি থাকার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক সময় দেখেছেন যে বলা হচ্ছে বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে নৈরাজ্য তৈরি করতেছে এবং একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করছে। তার মানে হাসিনা এবং তার দোসররা চলে যাবার পরও এখন যে সরকার এবং বিরোধী দল, সেখানেও দেখেন সমন্বয়ের কত অভাব। এখনো পর্যন্ত সংসদে যে সংবিধান সংশোধনের জন্য কমিটি, সেই কমিটিতে তারা যাবে না বিরোধী দল। তারপর জামাত বলছে যে আমরা কোনোভাবেই গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করব না, আমরা জোরালো ভূমিকা পালন করবো। হ্যাঁ, করছেও তাই। নানাভাবে তারা সংসদের ভেতরে বাইরে চাপ তৈরি করেছে। ইকোনমির অবস্থা খারাপ, রাজনৈতিক পরিস্থিতি এই অবস্থা। বৈশ্বিকভাবে ভারতের পক্ষ থেকে একটা ক্রমাগত চাপ, কুশীন চাপ, এবং সম্পর্কটা স্বাভাবিক হতেও হচ্ছে না। ডাক্তার জাহিদুর রহমানের সঙ্গে যেই ঘটনা ঘটেছে, এটা তার বহিঃপ্রকাশ। তাহলে প্রতিবেশী দেশ, যেখানে তারা বলেছিল যে রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক ঠিক হয়ে যাবে, সবকিছু সমাধান হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে ক্রমেই কিন্তু সেই ঠেলাঠেলি, যেটা ইউনূস সরকারের সময় ছিল, সেই পরিস্থিতি চলছে। তাহলে এই চাপ, হামের কারণে একটা স্বাস্থ্য বিপর্যয়, তারপরে যেটা ঘটেছে যে অন্যান্য নানান ক্ষেত্রে, বিশেষ করে মেগা প্রকল্প, আদানির বিদ্যুতের ক্ষেত্রে যে সরকারকে বিপুল পরিমাণ এই খাতে ভর্তুকি দিতে হচ্ছে, এই ভর্তুকির চাপ, এবং সরকারের যেই মানে পলিসি, যে কল্যাণমূলক কিছু প্রকল্প হাতে নেয়া, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তারপরে প্রবাসী কার্ড চালু করা, এলপিজি কার্ড চালু করা, এই কর্মসূচিগুলি চালু করতে যে টাকার সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে। ফলে এমন কোনো রাজনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক পরিস্থিতি ছিল না যে পরিস্থিতির উপর ভর করে খুব স্মুথলি রান করতে পারবে, সরকারকে রান করতে পারবে, তেমন একটা পরিস্থিতি তারেক রহমানের জন্য বিছানো ছিল না। ওই যে আমি প্রথমেই বললাম যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেভাবে পুনর্গঠনের একটা চাপ সামলাইতে হয়, তারেক রহমানকে ঠিক সেই রকম চাপ সামলাইতে হচ্ছে। তার মধ্যে আবার আছে দলকে নিয়েও যে খুব স্বস্তিতে আছেন, সেটা আমার মনে হয় না। দলের তৃণমূলে নানান পর্যায়ে অভিযোগ প্রতিনিয়ত তার কাছে আসছে। সরকারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট বলা যাবে না যে এটা একেবারে পরিপূর্ণভাবে তারেক রহমান যেভাবে চাচ্ছেন সেইভাবে অপারেট করছে। ফলে এখানেও একটা ঘাটতি আছে, তার প্রভাব দেখা যাচ্ছে নানান কারণে। মোট কথা, সরকারকে সামলানো, দলকে সামলানো, অর্থনৈতিক পরিস্থিতি সামলানো, আন্তর্জাতিক পরিস্থিতির দিকে বিশেষ করে ভারতকে সামলানো, এবং কঠিন একটা পরিস্থিতি। এর মধ্যে আবার এই যে যুদ্ধের কারণে এই যে তেলের সংকট, সেখানেও একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। অর্থাৎ চাপের উপরে চাপ, মানে ডাবলের উপর ট্রিপল চাপ বা তারও বেশি চাপ, এইরকম চাপ মানে সম্ভবত এর আগে কোনো সরকার মানে বহন করেনি। যেই চাপটা এখন তারেক রহমানকে সামলাতে হচ্ছে। তারপরেও
চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং প্রতিনিয়ত তিনি ছুটছেন এবং যেখানেই যাচ্ছেন পথসভা করতে করতে তিনি যাচ্ছেন, মানুষের সাথে মিশতেছেন এবং বোঝার চেষ্টা করতেছেন যে জনগণের পালসটা, এবং সেভাবে কাজ করছেন। কোনো রকম প্রতিপক্ষকে ধ্বংস করা, এবং তিনি আজকে নিজেও বলেছেন যে প্রতিহিংসার চর্চা তিনি করবেন না, এটা তার বক্তব্য। এবং এই বক্তব্য নির্বাচনের আগে তিনি দেশে আসার পর থেকে এই পর্যন্ত তার সবচেয়ে বড় যেই রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হত্যা করার জন্য, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য তৈরি ছিল, এবং বারবার ব্রিটেনের উপর চাপ তৈরি করা হয়েছে যে তাকে যাতে ফেরত দেওয়া হয়, ফেরত দিলেই তাকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে, সেই মানে তার প্রাণ সংহার করবে তেমন রাজনৈতিক দলের প্রতিও, সেই আওয়ামী লীগের প্রতি কিন্তু তিনি বিন্দু মাত্র কুচ্ছা রটনা করা, প্রতিহিংসা চর্চা করা বা যা খুশি তাই বলে আক্রমণ করা, এরকম বক্তব্য কিন্তু তিনি দিচ্ছেন না। তিনি দিচ্ছেন না জামাতের কাছ থেকে যেই ধরনের বিরোধিতা তিনি পাচ্ছেন, সেই বিরোধিতা সত্ত্বেও কিন্তু তিনি মাঝে মধ্যে নাম উল্লেখ না করে, কোনো নেতারও নাম উল্লেখ না করে তিনি সমালোচনা করছেন, কিন্তু প্রতিহিংসার চর্চা করছেন না। এমনকি বরং কোনো কোনো ঘটনায় দেখা যাচ্ছে যে জামাত বা এনসিপির সাথে বিরোধের ক্ষেত্রে পুলিশ বিএনপি নেতা কর্মীদেরকে আটক করছে, এরকম ঘটনাও অনেকগুলো ঘটেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে এইরকম স্বস্তি, মানে এই এত চাপের মধ্যেও বিরোধী দলকে চাপ মুক্ত রাখা, বিরোধী দল অবাধে দেশের নানা প্রান্তে সভা সমাবেশ করছে এবং সরকারের বিরুদ্ধে সত্য মিথ্যা যাই হোক না কেন বিরোধিতা করে বক্তব্য রাখছে, কিন্তু কোনো বাধা বিঘ্ন অতিক্রম করছে না। ফলে গণতন্ত্রকে টিকে রাখার জন্য একদিকে যেমন আপ্রাণ চেষ্টা, সেখানে কেউ যাতে বলতে না পারে যে দমন পীড়ন, মত প্রকাশের স্বাধীনতা। আজকে যেমন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যেয়ে তিনি বলেছেন যে বিরোধী মত দমন করার কোনো ইচ্ছা নেই, সবাই স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে। এই যে একটা পরিবেশ পরিস্থিতিকে ধারণ করতে যে পরিমাণ চাপ তাকে সামলাইতে হচ্ছে, সেটা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সম্ভবত আর কখনো হয়নি। দর্শক।